দর্শক, আমরা বলছিলাম যে আজকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের টি-20 সিরিজ। আমরা কথা বলবো সেই সিরিজ নিয়ে, এবং আপনারা জানেন যে সাকিববিহীন প্রথম টি-20 ম্যাচ হতে যাচ্ছে এটি। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে আছেন তুষার ইমরান। তুষার ইমরান ভাই, একটু হলো কি চাপ ফিল হবে কিনা, আসলে একটু চাপ ফিল করবে কিনা বাংলাদেশ দল পুরোটা, যে সাকিব ছাড়া প্রথম আসলে টি-20 ম্যাচ? কারণ সাকিব যেহেতু থাকতো তখন কিন্তু আমরা দেখেছি যে ব্যাট এবং বলে দুই দিকেই সে কভার করতে পারতো, কিন্তু এখন তার দায়িত্বটা আসলে কে নেবে? না, অবভিয়াসলি আমার কাছে সাকিব একের ভিতরে দুই, মানে সবাই স্বীকার করবে সাকিবের রিপ্লেসমেন্ট আসলে বাংলাদেশে এখনও তৈরি হয়নি। তাওহিদ হৃদয় কিন্তু প্রেস কনফারেন্সে বলেই ফেলেছে যে সবাইকে একদিন যেতেই হবে। সাকিবও আমার কাছে মনে হচ্ছে যে রাইট সময়ে এসে রিটায়ারমেন্টে চলে গিয়েছে। এখন রিপ্লেসমেন্ট খোঁজা ক্রিকেট বোর্ডের দায়িত্ব। রিপ্লেসমেন্ট খুঁজতে গেলে একটু টাইম তো নিতেই হয়তো বা বাংলাদেশ টিম নিবে, বিকজ সাকিবের বিকল্প এখনও বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে, এই ধরনের ক্রিকেটার অনেক গ্রেট প্লেয়াররাও বলেছে কিন্তু 100 বছরে একটা হয়তো বা আসে। সাকিব আমাদের দেশের ভিতরে 100 বছরে একজনই এসেছে মনে হয়। হয়তো বা আমরা থাকবো কি থাকবো না পরের বিষয়, বাট সাকিব রিপ্লেসমেন্ট দেখে যেতে পারবো কিনা এটাও মানে কি বলার অপেক্ষা রাখে না। হয়তো বা নেক্সট জেনারেশন কেউ হয়তো বা সাকিবের জায়গাটা নিবে আশা করি। বাট যেহেতু অনেক দিন ধরে সাকিব এই বাংলাদেশ টিমে কন্ট্রিবিউট করে আসছে, তাকে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম মিস করবে। আগামীতে যে কটা ম্যাচ হবে সব কটাতে মিস করবে। আসলে পরশু দিনই মনে হয় বলছিলেন অধিনায়ক নাজমুল শান্ত যে সাকিবের যে জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা, কারণ আপনি জানেন যে মেহেদী মিরাজকে ইনক্লুড করা হয়েছে, তো মেহেদী মিরাজ কতটা সাপোর্ট দিতে পারবে সেই জায়গাটায়? দেখুন, মেহেদী মিরাজ সাকিব আল হাসানই। ফাহিম স্যার একটা কথা বলেছিল মনে হয়, সাকিবের জায়গা মেহেদী মিরাজকে তিনি এখন দেখছেন না। বাট দুজনেরই কন্ট্রিবিউশন ছিল। যে কটা ম্যাচ জিতেছি, টেস্ট ম্যাচ বলেন, ওয়ানডে ম্যাচ বলেন, টি-20 ম্যাচ বলেন, ইন বিটুইন কিন্তু মেহেদী মিরাজ ছিল না টিমের ভিতরে। সাকিব রিটায়ারমেন্টে যাওয়াতে একটা সুযোগ এসেছে মেহেদী মিরাজে। বাট মেহেদী মিরাজ কি 11-এ থাকবে কি থাকবে না সেটাও পরের বিষয়, আজকেই দেখা যেতে পারে। বিকজ আপনার ওখানে শেখ মাহাদি আছে স্পেশালিস্ট টপ স্পিনার হিসাবে, তারপরে লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। সো এদেরকে বাদ দিয়ে যদি মেহেদী মিরাজকে চান্স দিতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে মেহেদী মিরাজের আস্তে আস্তে এই টি-20 ফরম্যাটে আসতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে আগে। একই সাথে যদি আমরা দেখি যে গোয়ালিয়রে আসলে প্রথমের যাত্রা বলা চলে যে এই মাঠে প্রথম খেলা, সেই জায়গায় উইকেটটা কেমন হতে পারে ভারতের মাটিতে, এবং একই সাথে বাংলাদেশের যেই আপনি বললেন যে একাদশ, সেটা কিভাবে সাজানো হতে পারে? অনেক সিনিয়র ক্রিকেটার নাই, লাইক তামিম নাই, তারপরে মুশফিক তো রিটায়ারমেন্টে চলে গেছে, তামিমও রিটায়ারমেন্টে, মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র প্লেয়ার আছে। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাও কিন্তু একটা মানে কথা চলছে যে মাহমুদুল্লাহ রিয়াদের এইটাই হয়তো বা লাস্ট সিরিজ হতে পারে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাকে নাও বিবেচনা করে রাখতে পারে, সেটাও একটা বিষয়। আর স্কোয়াড যদি বিবেচনা করেন তাহলে হয়তো আর নতুন প্লেয়ার অনেকে সুযোগ এসেছে আর কি 15 মেম্বার স্কোয়াডের ভিতরে। হয়তো বা ক্যাপ্টেন আর কোচ মিলে ডিসিশন নেবে, টিম ম্যানেজমেন্টে যারা আছে। 3টা সিমার হয়তো বা দেখতে পারি আমরা, 2টা স্পিনার যেটা বললাম শেখ মাহাদি এবং মিরাজ, তারপর রাকিবুল, লেফট আর্ম স্পিনার কিন্তু আর কেউ নাই। যেটা সাকিবের রিপ্লেসমেন্ট হিসাবে একের ভিতরে দুই, সেটা এখনও তৈরি হয়নি দেশে। সো এই হিসাবে বিবেচনা যদি করেন তাহলে হয়তো বা 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, অলরাউন্ডার শেখ মাহাদিও ভালো অলরাউন্ডার, মিরাজও অলরাউন্ডার। সো একজনকে হয়তো আমরা দেখতে পারি, বাট লেফট আর্ম স্পিনার একজনকে আমরা খেলাতে হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো বা রাকিবুলের সুযোগ একটা আছে। আর 3টা পেসার যদি দেখেন তাহলে হয়তো 11টা হতে পারে এরকম। আর ব্যাটিং লাইন আপে যদি আমরা একটু চোখ দিই, না, ইমন নতুন একটা সুযোগ পেয়েছে দলে, শান্ত তো আছেই, লিটন আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, তাহিদ হৃদয় আছে, হুয়েলস আর তামিম আছে, জুনিয়র তামিম। এই 6 জনকে আমরা হয়তো বা দেখতে পারি। লিটন তো অলরাউন্ডার হিসাবে খেলে, মাহমুদুল্লাহ রিয়াদকেও আপনি দেখতে পারেন। বিকজ অফ আপনি যদি মিরাজকে সুযোগ না দেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলে তাহলে সে কিন্তু 2-1 ওভার আপনার স্পিন করে থাকে, বলটা করে থাকে, তার কাছ থেকে 2-1 ওভার পেতে পারেন। বাট 6-এর পরে যে রিয়াদ ফিনিশার হিসাবে নামে, আমার কাছে মনে হয় মিরাজ এবং রিয়াদ ডিফারেন্সটা এখানে, রিয়াদ ডিফারেন্সটা তৈরি করে দেয়। মিরাজ হয়তো বা একটু ধরে খেলে। মিরাজকে কিন্তু আমরা অনেক আগে সুযোগ
দিয়েছে যে ওপেনার হিসাবে, সেখানে কিন্তু সে ক্লিক করেছে, বাট টিম কিন্তু রেজাল্ট করেনি। বাট 6 নাম্বার পজিশনে স্পেশালিস্ট একজন পাওয়ার হিটার লাগে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রিয়াদের সুযোগটা বেশি। রিশাদ আছে, সো সুযোগ আসলেও আসতে পারে হয়তো বা মিরাজের, বাট আমার কাছে মনে হয়েছে যে 5 জন বোলার 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে। রিশাদও যেহেতু আছে টিমের ভিতর, রিশাদও কিন্তু ভালো করছে। আমরা যদি একটু ব্যাটিং পজিশন নিয়ে একটু কথা বলি, আসলে আমরা যদি পুরো বাংলাদেশের টি-20 স্কোয়াড যখনই খেলা হয়, টি-20 খেলা হয়, আপনি দেখবেন যে আসলে আমাদের যে পজিশনটা সেটা কিন্তু কখনো স্টেবল হয় না। তাহিদ হৃদয় 4 পজিশনে খেলেছেন, মেহেদী মিরাজের কথা বললাম, সে মনে হয় সব পজিশনেই খেলেছেন। তো এই জিনিসটা কেন বারবার হয়, মানে আমরা একটা স্থায়ী কোনো সলিউশনে আসতে পারি না কেন? না, ইস্টাবলিশ করার দায়িত্ব কিন্তু আমার নিজের, মানে যে যারা সুযোগ পায়, সুযোগটা যদি কাজে না লাগাতে পারে অ্যাজ এ ওপেনার হিসাবে, তাকে কিন্তু আপনাকে সুইচ করা লাগে আপনি। আর টি-20 এমন একটা ফরম্যাট যে আপনি যাকে তাকে উপরে নামিয়ে দিতে পারেন আর কি পাওয়ার হিটারের জন্য। তারপরেও কিন্তু 2-3 জন ইস্টাবলিশ প্লেয়ার আছে যে না এই পজিশনে তারা ব্যাটিং করবে। লাইক তাহিদ হৃদয়কে আমরা দেখেছি যে নাম্বার 4 তো তার একটা রোল থাকে যে সে রোলটা প্লে করে। সো ওপেনারকে আমরা হয়তো খুব দেখি না, যে একজন হয়তো ওপেনারকে আমরা এস্টাবলিশ দেখি আর একজনকে আমরা হয়তো বা নিচে থেকে উঠিয়ে নেব, বিকজ অফ আমাদের অপশানটা অনেক ছিল। বাট এই অপশানটা এখন আর হয়তো বা থাকবে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি ওপেনার নিয়ে গেছেন টিমের সাথে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা যদি ফেল করে তখন আপনি বিকল্প চিন্তা ভাবনা করবেন। আই হোপ যে নেক্সট টাইমে যে টিমগুলো করবে আর কি, সিলেক্টররা বলেন, কোচ বলেন, যাদের সাথেই খেলা হোক না কেন, স্পেশালিস্ট যে যেখানে খেলে তাকে সেখান থেকেই সুযোগটা দেওয়া উচিত তাদেরকে। আমরা যদি একটু এই সিরিজের দিকে তাকাই, ভারতে আমরা দেখেন বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, রবীন্দ্র জাদেজা নেই, এবং একই সাথে যদি আমরা বুমরাকে দেখি সেই জায়গায় তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তো বাংলাদেশের কি একটু হলো সুযোগ আছে কিনা এই টি-20 সিরিজে যদি আমরা দেখি? কারণ বিগত যে আমরা 14টা টি-20 খেলেছি ভারতের বিপক্ষে, সেখানে কিন্তু মাত্র একটা জয় আমাদের, বাকি 13টাই আমাদের হার। তো তাও আবার ভারতের মাটিতে একটু হলো সুযোগ আপনি ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম টি-20তে, সো একটু ডিফিকাল্ট হবে বলাটা আসলে আমার পক্ষে। বাট আমার কাছে মানে একটু টাফ হয়ে যাবে আর কি। ইন্ডিয়ার আপনার এতগুলো প্লেয়ার বিকল্প টিম হিসাবে, ধরেন ওদের রিপ্লেসমেন্টও অনেক, হ্যাঁ, ওদের পাইপলাইনে অনেক প্লেয়ার, এবং ওরা আইপিএলে যে ধরনের ক্রিকেটটা খেলে, ইন্ডিয়ার মাটিতেই খেলা। আইপিএলে আমরা দেখেছি যে 200+ রানও করতে, ওটা চেস করতেও দেখেছি। আমরা কিন্তু ওই ধরনের উইকেটে কখনো খেলি না, খুব কম। বছরে হয়তো 5-6টা ম্যাচ খেলে, যখন বিপিএলটা হয় তখন হয়তো বা সব ধরনের সব উইকেট ওরকম থাকে না। হয়তো আমরা চট্টগ্রামে ওই উইকেটটা দেখি, সিলেটে গিয়ে ওই ধরনের উইকেটটা দেখি। সো আপনি 5-6টা ম্যাচ খেলে আপনি ডিফিকাল্ট যে এদের সাথে মানে ভালো খেলাটা। তারপরেও আমাদের সবারই আশা থাকবে যে না, যে ধরনের উইকেটে যে সেই ধরনের যদি ব্যাটিং করতে পারে, স্পেশালি আর কি আমাদের ধরেন ব্যাটিংটা নিয়ে কনসার্ন আর কি। ব্যাটিংটা অনেক দিন ধরে খারাপ খেলছে আসলে। ডেফিনেটলি ব্যাটিংটা যদি একটা টার্গেট থাকে যে না আমরা এই ধরনের উইকেটে 190+ রান করে যদি আপনি ডিফেন্ড করতে পারেন, তাহলে হুইচ ইজ গুড। ধরেন আমরা ওয়ার্ল্ড কাপে কী দেখেছি, ইউএসের মাটিতে অনেক উইকেট ছিল, আপনার ব্যাটিং সহায়ক উইকেট ছিল না, বাট 120-130 রান কিন্তু ওইখানে আপনি সেফ জোনে থাকেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, ইন্ডিয়ার উইকেটে আপনি রান করতে হবে বেশি, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট হবে। তুষার ভাই, আমরা আরও আলোচনা করবো, আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিরিয়ানি থাকলে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিরিয়ানি গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে। আজকে থেকে শুরু হচ্ছে গোয়ালিয়রে প্রথম টি-20, সন্ধ্যা 7:30টায়। তুষার ভাই, যেটা বলছিলাম আসলে ভারতের বিপক্ষে কতটা সম্ভাব্য আমাদের যে ভালো করার বিষয়টা সেটা আছে কিনা, কারণ হচ্ছে আমি আগে আপনার বললাম যে এবার যে ভারতের স্কোয়াড, সেই দিকে আপনি দেখেন একেবারে তরুণ একটা স্কোয়াড, কিন্তু আপনি যেই জায়গাটা বললেন যে তাদের যেই আইপিএল খেলার অভিজ্ঞতা, সেই জায়গাটা কাজে দেবে। এই জিনিসটা কি আমরা পিছিয়ে কিনা? আমাদের যেই বিপিএল হয় সেই জায়গায় কিন্তু আমরা অতটা ফোকাস করতে পারি না, বা আমাদের ঘরোয়া ক্রিকেটের যেই গঠনতন্ত্র বলি, আমরা যে ঘরোয়া টি-20 যেভাবে খেলি, সেই জায়গায় পিছিয়ে থাকার কারণেই কি আমাদের পারফরমেন্সে প্রভাব পড়ে জাতীয় দলে? না, অবভিয়াসলি এটা একটা কারণ হতে পারে, বিকজ আপনি আইপিএলে কিন্তু আপনার অনেক রেকর্ড হয়েছে।
না আমাদের এখানে কিন্তু রেকর্ডটা হয় যে সর্বনিম্ন কত রানে অল আউট হলাম, লাইক মিরপুরে যদি আপনি খেলতে যান তাহলে এই সিনারিওটা ভেসে ওঠে সবার সামনে। আমাদের হ্যাবিটটা করতে হবে, আমাদের উইকেট যদি ভালো থাকে, ধরেন ডোমেস্টিক ক্রিকেটে স্পেশালি বিপিএল, তারপর এনসিএল আর একটা টুর্নামেন্ট হবে, মানে ক্রিকেট বোর্ডে এই বছর থেকে চালু করবে, হ্যাঁ টি-20 টুর্নামেন্ট। সো এই দুইটা টুর্নামেন্টে যদি আমরা ওরকম রান করার অ্যাবিলিটি আমাদের আছে, বাট উইকেটটা ভালোভাবে তৈরি করতে হবে অ্যাট ফার্স্ট, দেন মানে দেখতে পারি আমরা যে আসলে আমাদের অ্যাবিলিটি আছে কিনা। বাট উইকেট যদি ট্রু উইকেট হয় 180 190 রেগুলার ওয়েতে আমরা যদি করতে পারি তাহলে একটা হ্যাবিট তৈরি হয়, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট হবে। এবং আইপিএলে যেহেতু বললেন, আইপিএলে কিন্তু ওরা আমরা দেখি আর কি 200+ রান করতে, সো ওদের ব্যাটাররা ডেফিনেটলি স্ট্রোকটা বেশি খেলে, আমরা ওই ধরনের স্ট্রোকটা হয়তো বা খেলতে পারি না। আমরা এখন হয়তো বা ট্রু উইকেটে যাবো, বাট আমাদের আগে তো স্ট্রোকটা খেলতে হবে, প্র্যাকটিস তো করতে হবে, সেই ধরনের প্র্যাকটিসটা আসলে সুযোগ পায় না। বাট ওরা কিন্তু প্র্যাকটিস করে করে হ্যাবিট হয়ে গেছে, সো এই জায়গাটা আমরা পিছিয়ে আছি আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমরা যদি একসাথে অধিনায়কত্ব দেখি, যে নাজমুল শান্তর পারফরমেন্স দেখি, তিনি কিন্তু দুদিন আগেও বললেন যে তার পারফরমেন্স নিয়ে তিনি আসলে ততটা উদ্বিগ্ন না, কিন্তু আমার মনে হয় যে আমরা যারা সমর্থক, আমরা যারা ক্রিকেট ভালোবাসি, তারা উদ্বিগ্ন আসলে তার পারফরমেন্সে। এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? ক্যাপ্টেন সাধারণত সামনে থেকে লিড করে, নাজমুল শান্তর উচিত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তাকে ফার্স্ট অ্যাজ এ ব্যাটার, সে যদি ব্যাটিংটা ভালো করে মনোযোগ সহকারে করে, ধরেন আপনি টেস্ট ম্যাচের এক্সাম্পল দিতে পারেন, হ্যাঁ আপনি রিভার্স সুইপ খেলতে পারেন, বাট আপনার সিচুয়েশনটা ডিমান্ড করে কিনা সেটা আগে দেখতে হবে। আমার কাছে মনে হয় যে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা উচিত ব্যাটারদের, শুধু নাজমুল শান্ত না, অনেকেই আছে, অনেক ক্রিকেটারই আছে, একটা তাড়াহুড়া থাকে মনে হয় আমাদের ব্যাটসম্যানদের, যে কত তাড়াতাড়ি আমি চলে যেতে পারি। আপনি টেস্ট ম্যাচ খেলতেছেন, আমি টেস্টে ফিরে গেলাম আর কি, টেস্ট ম্যাচ খেলতেছেন, আপনার এখানে ধৈর্যের খেলা, আপনি এইখানে গিয়ে স্ট্রোক তৈরি করছেন যে না আপনি নিজে নিজে বানিয়ে খেলছেন ওই স্ট্রোক, বাট আপনার টি-20 ক্রিকেটে তো আপনার এইখানে আপনি যত রকম স্ট্রোক আছে আপনার হাতে সেই রকম স্ট্রোক খেলতে পারেন, বাট টেস্ট ক্রিকেটে আপনাকে ধৈর্যকে পরিচয় দিতে হবে, ধৈর্য ধরে খেলতে হবে। বাট আজকে থেকে যেহেতু টি-20 শুরু, আমরা এখন দেখবো যে আপনার হয়তো অনেক স্ট্রোক আছে, আপনি রিভার্স সুইপ খেলেন, আপনি প্যাডেল সুইপ খেলেন, সব কিছু আজকে আপনি অ্যাপ্লাই করেন এই ম্যাচের ভিতরে, টি-20 ম্যাচের ভিতরে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলছি না, কোন ধরনের কোন ফরম্যাটে ক্রিকেটটা খেলছি সেটা আগে আপনার বিবেচনা করতে হবে, এবং অ্যাট ফার্স্ট আপনার উইকেটটা রিড করতে হবে যে এই ধরনের উইকেটে কী ধরনের শর্টস খেলা উচিত। টি-20 ক্রিকেটে আপনি শর্টস খেলতেই পারেন, বাট টেস্ট ক্রিকেটে আপনাকে অনেকে ধৈর্য ধরে খেলতে হয়, অ্যাট ফার্স্ট আপনাকে সেফ জোনে যেতে হবে, তারপর আপনি ইউ ক্যান প্লে ইউর শর্টস, আমার কোনো প্রবলেম নেই তাতে। বাট নাজমুল শান্তকে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাজ এ ব্যাটার হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, আমার যেটা মনে হয়েছে। আমরা যদি একটু মাহমুদুল্লাহর কথা বললেন একটু আগে, যে মাহমুদুল্লাহ এটা হয়তো হতে পারে, বাট আমার কাছে আপনার কাছে কি মনে হয় যে মাহমুদুল্লাহর কি এখনই নিজে থেকেই ডিসিশন নেওয়া উচিত কিনা যে আমার এখন সরে যাওয়া উচিত এই ফরম্যাটে? কারণ আমরা যদি বিশ্বকাপেও তার পারফরমেন্স দেখি, কোনো আহামরি কোনো পারফরমেন্স ছিল না, এবং এখনও তার যেই ফিল্ডিংয়ে সেইখানেও কিছুটা ঘাটতি রয়ে গেছে আর কি, দেখলেই বোঝা যায়। তো সেই জায়গাটা কিন্তু তার নিজের কল দেওয়া উচিত কিনা যে না আমি এখানে থামবো, সেটা সেই বিবেচনা করবে। আমার কাছে যদি আমার কাছে যেটা মনে হয়, সে যদি পারফর্ম করে তাহলে কন্টিনিউ করবে, পারফর্ম না করলে সে নিজে থেকে সরে যাবে। অনেক ক্রিকেটারদেরকে দেখেছি, মানে সিনিয়র যারা ক্রিকেটার আছে তারা নিজে থেকে সরে দাঁড়িয়েছে, জুনিয়র ক্রিকেটারদেরকে সুযোগ করে দিয়েছে। সো মাহমুদুল্লাহ ব্যতিক্রমের কিছু না, অ্যাজ এ পার্সন মাহমুদুল্লাহ ওয়াসম। আমার কাছে যেটা মনে হয়েছে যে সে যদি পারফর্ম না করে সে নিজে থেকে আর কি, আমার কাছে মনে হচ্ছে না আমার সময় হয়েছে এখন আমি সরে যাওয়া উচিত, নিজে থেকেই সে ডিসিশনটা নিবে। আমরা যদি এই যে টি-20 সিরিজ থেকে আমরা যদি আগামী বিশ্বকাপ পর্যন্ত চিন্তা করি, 2026 বিশ্বকাপ, এই জায়গাটার পরিকল্পনা কি হওয়া উচিত? কারণ আমরা যদি মাহমুদুল্লাহ চলে যাই তাহলে হয়তো বা সিনিয়র বলতে ওইরকম কেউ থাকবে না, সেই জায়গায় হয়তো বা বোলারদের মধ্যে নেতৃত্বে মুস্তাফিজ থাকবে, তাসকিন, তারাও মোটামুটি অনেকদিন ধরে খেলছেন, লিটন দাস খেলছেন, তাদের সাথে আরও কিভাবে নতুনদের নিয়ে পরিকল্পনা করা যায়? এই সুযোগটা আসলে দিতে হবে আপনার, যারা উঠতি প্লেয়ার তাদেরকে ক্রিকেট বোর্ড এই সুযোগটা যদি করে দেয়, ধরেন এখন এই সুযোগটা একটু বেশি দিচ্ছে সিলেক্টররা বলেন, ক্রিকেট বোর্ড বলেন। আগেকার যারা আমরা যখন খেলেছি তখন হয়তো বা 2-3টা সুযোগ পেতাম, তারপরে আমরা হয়তো বা টিম থেকে বাদ পড়ে যেতাম, তারপর আবার এই টিমে ভালো পারফর্ম করে কামব্যাক করা লাগতো। বাট এখন কিন্তু সিলেক্টররা অনেক একটা সুযোগ দেয়, সবাইকে সুযোগ দেয়, কম বেশি 8-10টা ম্যাচ তাকে দেখে। লাইক ইমনকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বিকজ অফ তার ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স বলেন, তারপরে এই যে রিসেন্টলি যেটা এ টিমে পারফর্ম করলো অস্ট্রেলিয়ায় গিয়ে এইচপির পরে, সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছে। এই
তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সুযোগটা পেয়েছে। এবং আমার কাছে পাইপলাইনে খুব অল্প প্লেয়ার, পাইপলাইনে যে বেশি প্লেয়ার আছে সেটাও কিন্তু না, বাট আপনাকে বুঝতে হবে যাকে সুযোগটা দিচ্ছে সে যদি কাজে না লাগায় তখন কিন্তু সিলেক্টররা বিকল্প চিন্তা ভাবনা করে। তো এই সুযোগটা এখন সিলেক্টররা করে দিচ্ছে যে না, অ্যাটলিস্ট 10টা ম্যাচ তাকে সুযোগ দেওয়া হোক, এই 10টা ম্যাচের ভিতরে যদি তার অ্যাবিলিটি থাকে সে তার নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারে। আমরা যদি একটু আমাদের যে বোলার ভার্সেস আমরা যদি ব্যাটারদের দেখি, অলওয়েজ মানে বেশ কয়েক বছর ধরে, লাস্ট 2-3 বছর ধরে বোলারদের যে পারফরমেন্স, সেই জায়গায় কিন্তু আমরা যদি ব্যাটারদের দেখি অনেকটাই ডাউন। সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার ম্যাচ হারার দিকে এগিয়ে যাই আসলে ব্যাটারদের পারফরমেন্সে। তো বোলারদের যদি উন্নতি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের কেন উন্নতি হচ্ছে না? এই জায়গায় কি কোচের ভূমিকাটা আসলে কতটুকু? দেখুন, অ্যাট ফার্স্ট বলাররা অনেক সুযোগ পায়। আপনি যদি বলেন যে কিভাবে সুযোগটা পায়, একটা বলার কিন্তু 10টা ওভার করার সুযোগটা পায়, মানে 60টা বল, এর ভিতরে আপনার কোয়ালিটি যদি নাম্বার অফ গুড বল করেন তাহলে কিন্তু সে ভালো বলার। বাট ব্যাটসম্যানরা কিন্তু একটা সুযোগ পায়। অ্যাজ এ ব্যাটসম্যান আমি ফিল করি যে ব্যাটসম্যানরা একটা সুযোগ পায়, একটা মিস্টেক করবেন ওই বলে আউট হবেন। সো ব্যাটসম্যানদের এই জন্য একটু সুযোগটা বেশি দেওয়া উচিত। এস এই জন্যই আমরা হয়তো, বাট আপনি যদি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেন, আপনি যদি ডিসিপ্লিন ক্রিকেট খেলেন, যেটা বললাম আগে যে কি কোন ফরম্যাটে ক্রিকেট খেলছি সেটা যদি আপনি আগে থেকে রিয়েলাইজ করেন তাহলে হয়তো বা উন্নতি করা সম্ভব। ইন্ডিয়া এত উন্নতি করছে কি জন্য? আমার কাছে যেটা মনে হয়েছে যে না, ওদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার নাই, বাট আমাদের ক্রিকেটটা না অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটের পর একটু কম ফোকাস হচ্ছে, লাইক এনসিএল, বিসিএল। আপনি যদি টেস্ট ক্রিকেটে ইমপ্রুভ করতে চান তাহলে এই দুইটার পরই জোর দিতে হবে। আপনি যদি আবার টি-20 ফরম্যাট ক্রিকেটের জন্য ক্রিকেট ইমপ্রুভ করতে চান তাহলে ডেফিনেটলি আপনার বিপিএল, তারপরে এনসিএল এর সাথে যে টি-20 প্লেয়ার টি-20 যুক্ত হচ্ছে সেটা কিভাবে খেলতে হয় সেটা রপ্ত করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে না, ইমপ্রুভমেন্ট ডে বাই ডে আসবে আর কি। আমরা যদি ভারতের দিকে দেখি, ইরানি কাপে সরফরাজ খান ডাবল সেঞ্চুরি করলেন, সেই সরফরাজ খান ভারতের বেঞ্চে বসাচ্ছিল টেস্ট ক্রিকেটে। তো এইরকম পারফরমেন্স কিন্তু আমরা আমাদের মানে বাংলাদেশে যারা আছে ওই রকম ডোমেস্টিকে এইরকম দেখি না বললেই চলে একেবারে। না, এক্সাম্পলটা সেট করা উচিত, আর এক্সেপশনাল যদি কেউ কিছু করে বসে আর কি। ধরেন আপনি টেস্ট ক্রিকেটে কেন খেলবেন, টেস্ট ক্রিকেট কাকে সুযোগ দিবেন? সো সামনে থেকে এনসিএল সুযোগ হচ্ছে, এনসিএল আসতেছে খেলাটা। আমার কাছে যেটা মনে হয় কি যে এনসিএল এর ভিতরে আপনার ন্যাশনাল টিমের খেলা থাকে, এই জন্য ন্যাশনাল টিমের প্লেয়াররা অ্যাভেলেবেল থাকে না। হ্যাঁ, ওইভাবে যে আপনি নিজেকে যে ঝালিয়ে নেবেন এনসিএল থেকে, 4 ডে ক্রিকেট যখন থাকে তখনই আবার ন্যাশনাল টিমের খেলা পড়ে। একবার আমরা শেষের দিকে তুষার ভাই, আজকের ম্যাচে কতটুকু সম্ভাবনা দেখছেন বাংলাদেশে? একেবারে শেষ অল্প কথায়। না, অবভিয়াসলি 50-50 চান্স, এনিবডিজ গেম টি-20। সো আমাদের সুযোগ থাকবে যদি কিনা ভালো ক্যালকুলেটিভ ক্রিকেট খেলি। আমার কাছে যেটা মনে হয় আজকে বাংলাদেশের কি প্লেয়ার হতে পারে কেন? বুঝলাম না, মানে সেরা ক্রিকেটার কে হতে পারে আজকে বাংলাদেশের ব্যাট হাতে কে ভালো করতে পারে? দেখুন, এই ফরম্যাটে তাহিদ হৃদয় মানে খুব ভালো একটা ক্রিকেট খেলতে থাকে, রিশাদও রিসেন্টলি খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে তাহিদ হৃদয়, রিশাদ এই দুইজনের প্রতি নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ ভারত প্রথম টি-20 শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।